কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন ফজলে কবির। বললেন, চুরি হওয়া $81 মিলিয়ন উদ্ধারই হবে প্রধান কাজ। ঘটনা তদন্তে সিআইডি এফবিআই বৈঠক। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা চাইলেন আইজিপি। দেশে আর কেউ গৃহহীন থাকবে না, বললেন প্রধানমন্ত্রী। জমির স্বল্পতার কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব বহুতল ভবন নির্মাণে স্থপতিদের প্রতি আহ্বান। মীর কাসেমের মামলা থেকে আমি সরে গেলে দেশে দাঙ্গা বেঁধে যেত, আদালত অবমাননার শুনানিকালে প্রধান বিচারপতি। দুই মন্ত্রীকে আবারও আদালতে যেতে হবে 27 মার্চ। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে বেঙ্গালুরুতে টাইগারদের অনুশীলন। বিশ্ব আসরেই তাসকিনকে দলে ফেরাতে তোড়জোড় বিসিবির। বাংলার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ফিলিপিন্সে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাই হবে প্রধান কাজ। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির। সরকার গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বেলা 12:15টার দিকে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে যান নবনিযুক্ত গভর্নর ফজলে কবির। সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কাজে যোগদানের পর বর্তমান পরিস্থিতিতে নিজের প্রধান দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন ফজলে কবির। বাইরে আমাদের যে ব্যাংক থেকে যেটা বের হয়ে গেছে এবং যেটা বর্তমানে ফিলিপাইন্সে যেটা এখন অনেক প্রক্রিয়ার মধ্যে আছে, সেটা আমাদের রিকভারি করাটাই আমাদের 1 নম্বর প্রায়োরিটি। এবং তারপরে আমরা এটা যেন ভবিষ্যতে কোনো এটার পুনরাবৃত্তি না হয়, এটার নন রেকারেন্সের জন্য আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে আইটি নিরাপত্তা ব্যবস্থা, সেগুলো আমরা দেখব। সেগুলো আমরা প্রায়োরিটি দিচ্ছি। ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন স্যারের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট পাওয়ার পর তাদের সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের আসবে, সুপারিশ আসবে। তাদের টিওআর এর মধ্যে সব ব্যবস্থা বলা আছে, সেই অনুযায়ী আমরা করব। পরে $10 কোটি চুরির তদন্তের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাজের অগ্রগতি ও ভূমিকা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। রাকেশ আস্তানার সাথে যে আমাদের যে চুক্তি বা যে প্রকল্প আছে, সেই প্রকল্প তো অব্যাহত আছে। সুতরাং সেইভাবেই বাকি সবকিছু এবং সমস্ত পর্যালোচনা করে পরবর্তীতে যখন যেমনটি দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করার আগে সকাল 10:30টায় সোনালী ব্যাংকের বোর্ড সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নেন ফজলে কবির। ডক্টর আতিয়ার রহমানের পদত্যাগের পর গত 15ই মার্চ নতুন গভর্নর হিসেবে সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ফজলে কবিরের নাম ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নাজিয়া শাকুর, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় হ্যাকারদের উৎস খুঁজে পেতে এফবিআই এর কাছে আইটি ফরেনসিক সহযোগিতা চেয়েছে সিআইডি। সহায়তা চাওয়া হয়েছে চুরি যাওয়া টাকা কাদের কাছে গেছে তা বের করতেও। রোববার দুপুরে 2:15 থেকে ঘণ্টা দেড়েক সময় মার্কিন তদন্ত সংস্থা এফবিআই এর এক সদস্য সিআইডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সিআইডি কর্মকর্তারা জানান, ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের মতো অর্থ চুরির ঘটনা ঠেকাতে সিআইডি ও এফবিআই একসঙ্গে কাজ করার বিষয়েও দুপক্ষ সম্মত হয়েছে। আমাদেরকে যেটা বলছে যে আপনাদের ইন্টারন্যাশনাল ক্রাইম বা ট্রান্সলেশনাল ক্রাইম তদন্ত করতে গিয়ে যদি কোনো সহযোগিতা হয়, সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে যদি বলেন তারা আমাদেরকে সাহায্য করবে। আমরাও বলছি যে যখনই আমরা প্রবলেম ফেস করব আমরা ওনাদেরকে জানাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বড় উন্নয়ন প্রকল্পগুলোতে এখন থেকে পরামর্শক হিসেবে দেশীয় বিশেষজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে। ঢাকায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নিজস্ব ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্থাপনা নির্মাণে পরিবেশ বান্ধব ও দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দেন তিনি।
স্থাপত্যবিদ্যা চর্চা এবং গবেষণায় ঢাকার আগারগাঁয়ে নির্মাণ করা হলো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের দৃষ্টিনন্দন এই ভবন। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সভ্যতাকে আমরা জানতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাগিদ দেন স্থাপত্য নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া এবং সংস্কৃতির কথা মাথায় রেখে তা নির্মাণ করতে। শেখ হাসিনা বলেন, দেশের বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে চায় তার সরকার। কেউ বিদেশি টাকা দিলেই কনসালটেন্সি তাদের নিতে হবে কেন? আমার দেশে কি কনসালটেন্সি করার মতো যোগ্য লোক নাই নাকি? আমি আমার দেশের লোক চাই, যে আমার দেশকে চিনে, জানে, এই মাটিকে চিনে, এই গাছপালা চিনে, এই আবহাওয়ার সাথে তাদেরকে আমরা দিতে চাই। প্রজেক্ট তো তৈরি করে আমাদেরই লোক, আবার দিকে ওটাই আবার অনুমোদন দিয়ে দেয়। কেন দেবে আমি বুঝি না। কাজে আমি আশা করি এ ব্যাপারে আপনারা আমাকে সাহায্য করবেন যেন আমি এটা করতে পারি। ব্রিটিশ যুগে তৈরি লাল দালানগুলো বাংলাদেশের ঐতিহ্য বা সংস্কৃতিকে ধারণ করে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজন না থাকলে এসব ভেঙে ফেলা হবে। ব্রিটিশের গোলামি করছি 200 বছর, আর ব্রিটিশের সব স্থাপনা আমাদের রক্ষা করতে হবে, এটাও আমি মনে করি না। হয়তো সিম্বলিক আমরা 2-4টে রাখতে পারি, বাকি ওগুলি ভেঙে ভুঙে আমাদের কিন্তু নতুনভাবে নতুন স্থাপনা হবে, নতুন আমাদের আর্কিটেকচার করবেন, নতুন চিন্তা ভাবনা দিয়ে আধুনিক প্রযুক্তিতে আধুনিকভাবে তৈরি করতে হবে, যেন আজকে থেকে 200 বছর পরে সবাই যেটা দেখতে পারে। যে অনেকেই আছেন লাল দালান দেখলেই ছাপ দিয়ে পড়বেন, আপনি রক্ষা করতে হবে, সব লাল দালান রক্ষা করার দরকার নেই। আবাসন বা শিল্প কারখানা নির্মাণে যেন জলাধার ভরাট না হয় সেদিকে সচেতন হওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রস্তাবিত 100টি ইকোনমিক জোন নির্মাণের পাশাপাশি এগুলোর সঙ্গে নির্মাণ করা হবে বর্জ্য শোধনাগারও। যাতায়াতের জন্য রাস্তা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের আদালত অবমাননার বিষয়ে শুনানি আগামী 27শে মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে আপিল বিভাগের নির্দেশে আদালতে হাজির হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও খাদ্যমন্ত্রী। আদালত অবমাননার শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, মীর কাসেমের মামলা থেকে তিনি সরে গেলে দেশে দাঙ্গা বেঁধে যেত। আলবদর নেতা মীর কাসেম আলীর রায়ের আগে প্রধান বিচারপতি সম্পর্কে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছিল আপিল বিভাগ। গত 14 মার্চ আদালতের নির্দেশে দুই মন্ত্রী নিজেদের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত আবেদন করেন। রোববার সকালে সশরীরে আদালতে হাজির হয়ে আবারও নিঃশর্ত ক্ষমা চান দুই মন্ত্রী। তখন আদালত খাদ্যমন্ত্রীর আবেদনটি যথাযথ না হওয়ার বিষয়টি জানালে পুনরায় আবেদন জানানোর জন্য সময় প্রার্থনা করেন তার আইনজীবীরা। পরে আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে আগামী 27শে মার্চ শুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত। ওই দিন এই দুই মন্ত্রীকে আবারও আদালতে হাজির হতে হবে। আদালত অবমাননার অভিযোগে সেই নোটিশের ভিত্তিতে আমাদের দুই মন্ত্রী জনাব কামরুল ইসলাম এবং জনাব মোজাম্মেল হক দুইজনেই উকিলের মাধ্যমে উপস্থিত হয়েছেন। সময়ের প্রার্থনা করেছি এবং কোর্ট আমাদেরকে আরো শুনানির জন্য, অধিকতর শুনানির জন্য আগামী 27/3/2016 তারিখ সকাল 9টার সময় দিন ধার্য করেছেন। এদিন শুনানিতে প্রধান বিচারপতি বলেন, মীর কাসেম আলীর রায়ের আগে আমি আইনমন্ত্রীকে বলেছি তাদের ওই মন্তব্যের জন্য প্রেস কনফারেন্স করে ক্ষমা চাইতে। আইনমন্ত্রী আমাকে জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী দুই মন্ত্রীকেই সতর্ক করেছেন। প্রধান বিচারপতি আরো বলেন, মীর কাসেম আলীর মামলা থেকে সে সময় সরে গেলে দেশে দাঙ্গা বেঁধে যেত। তিনি জানান, বিচার বিভাগ সংবিধানের অঙ্গ, সরকারের নয়। রায় হয় সংবিধানের আলোকে, এর কোনো ব্যত্যয় হয় না। যদিও প্রধান বিচারপতির এমন মন্তব্যের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল। 27 তারিখে দুইজন মন্ত্রীর ভিতরে একজন নতুন করে আবার দরখাস্ত দেবেন। আদালতের সব কথা আমি মিডিয়ার সামনে তো রিপোর্ট করে, এটা আমার দায়িত্ব না, এটা আপনারা তো কোর্টে ছিলেন। যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় গত 8 মার্চ খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। 24 ঘন্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া কয়লা ভর্তি কার্গো জাহাজের উদ্ধার কাজ। তদন্ত কমিটি গঠন। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চিত্রনায়িকা দিতি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বিকেল 4টার কিছু সময় পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রেন টিউমারে দীর্ঘদিন ভোগার পর চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গত 8 জানুয়ারি ভর্তি হন তিনি। এর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে 3 মাস ভারতের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি ছিলেন। 24 ঘন্টা পরও শুরু হয়নি সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যাওয়া কয়লাবাহী কার্গো জাহাজের উদ্ধার কাজ। বিআইডব্লিউটিএ জানিয়েছে জাহাজটি আনুমানিক 30 ফুট গভীরে তলিয়ে গেছে। এদিকে ঘটনার তদন্তে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুন্দরবন পূর্ব বিভাগ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায় শনিবার চট্টগ্রাম থেকে এমভি সিওয়ার্স 1 নামে কার্গো জাহাজটি 1235 টন কয়লা নিয়ে সুন্দরবনের মধ্য দিয়ে খুলনা যাচ্ছিল। বিকেল 5টার দিকে চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শ্যালা নদীতে একটি ডুবন্ত জাহাজের মাস্তুলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের 12 নাবিক সাঁতরে তীরে উঠে আসে। তবে জাহাজটি উদ্ধারে এখনো কাজ শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমাদের একটা টিমকে এখানে পাঠাই এবং সেই সাথে আমরা খুলনা থেকেও এসে এটাকে আইডেন্টিফাই করি। 30 ফুট পানির নিচে এই কার্গোটি অবস্থান আছে। খুলনায় কোনো উদ্ধার ইউনিট নেই, এটা আছে বরিশাল এবং আপনার নারায়ণগঞ্জ বড় ইউনিট। আমরা ঢাকাকে জানাবো, জানালে পরে ঢাকা থেকে সিদ্ধান্ত হবে যে আসলে আমাদের উদ্ধার ইউনিট দিয়ে এটাকে উদ্ধার করা সম্ভব হবে কি হবে না। এদিকে রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটির সদস্যরা। দুর্ঘটনা তো মূলত নাবিকদের অদক্ষতা বা নাবিকদের অসতর্কতার কারণে হয়ে থাকে। মেরিন ডিপার্টমেন্ট আছে, তারা ব্যবস্থা নেবেন এবং জেলা প্রশাসন উদ্যোগ নিচ্ছে না এই কথা ঠিক না। জেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অবশ্য এই ঘটনায় জাহাজ মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বন বিভাগ। আমরা উদ্ধারের জন্য মালিক পক্ষের সাথে যোগাযোগ করছি, তারা হয়তো ইতিমধ্যে উদ্যোগ নেবেন, না হলে আমরা আইনগত অ্যাকশনে যাব। আর এটাতে কি ধরনের কয়লা আছে ওটারও আমরা স্যাম্পল কালেকশন করার চেষ্টা করছি। এর আগে 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস তেল বোঝাই একটি ট্যাঙ্কার জাহাজ ডুবে যায়। এছাড়া 2015 সালে কয়লা বোঝাই এবং ক্লিংকার বোঝাই কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। সময় সংবাদ, খুলনা। চট্টগ্রামের জঙ্গি অর্থায়ন মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে র্যাব। দুপুরে বাঁশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, দীর্ঘ তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সন্ত্রাস দমন আইনে এ চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটভুক্ত 28 জনের মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ 21 জন বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া মামলায় 102 জনকে সাক্ষী রাখা হয়েছে। গত বছরের 22 ফেব্রুয়ারি বাঁশখালীর লটমনি পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় 18 জঙ্গিকে আটক করে র্যাব। পরে জঙ্গি অর্থায়নের অভিযোগে ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ তিনি আইনজীবীকে গ্রেফতার করে র্যাব। চট্টগ্রামে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবিতে সমাবেশ করেছে জেলা অটোরিকশা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন। এ সময় শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদও জানানো হয়। দাবি আদায়ে ভোর থেকে শহরে টেম্পু চলাচল বন্ধ রয়েছে। সকালে নগরীর দেওয়ানঘাট মোড় এলাকায় সমাবেশ করেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় তারা শ্রমিক নেতা নজরুল ইসলামের উপর হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শাস্তির দাবি জানান। এছাড়া ফিটনেসবিহীন হিউম্যান হলার বন্ধের দাবিতে শহরের চকবাজার থেকে বারিক বিল্ডিং পর্যন্ত টেম্পু চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের। ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করার জন্য প্রতিবাদ জানিয়েছি। তাতে আমরা কোনো সুফল না পাওয়াতে আমরা স্বেচ্ছায় আমরা কর্মবিরতি ঘোষণা করেছি। আমরা এখন এখান থেকে পরীক্ষা দিয়ে বাহির হয়েছি, কিন্তু এখন আমরা গাড়ি পাচ্ছি না। প্রায় 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছি, কিন্তু এখনো কোনো গাড়ি পাই না। আমার ফেরিটা অসুস্থ, টেম্পো পাচ্ছে না। বাংলার সময় আরো থাকছে। ফেনীর মধ্যম রামপুরে 3.5 বছরের শিশু ধর্ষণের শিকার। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি, অভিযুক্ত কিশোর আটক। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এএলপি দেশটির সরকারের কাছে আত্মসমর্পণে রাজি হওয়ার পর অন্য গ্রুপগুলোর বিরুদ্ধে তৎপর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরই অংশ হিসেবে আরাকান আর্মির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে বাহিনী। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান চলছে বলে সময় সংবাদকে জানিয়েছেন বিজিবির আঞ্চলিক শীর্ষ কর্মকর্তারা। বান্দরবান ঘুরে এসে সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অরক্ষিত সীমান্তে সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো বাংলাদেশের অভ্যন্তরে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে।
নিজেদের ব্যবহৃত অস্ত্র বাংলাদেশি সন্ত্রাসীদের কাছে বিক্রির অভিযোগও রয়েছে। প্রথম দিকে পাহাড়ি অঞ্চলগুলোতে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর একক আধিপত্য থাকলেও বর্তমানে সৃষ্টি হয়েছে নানা গ্রুপ উপগ্রুপ। মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী কিছু সংগঠন যেমন আরাকান আর্মি, এএলপি এ ধরনের কিছু সংগঠন এখানে থেকে থাকতে পারে বলে মনে করা হতো। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কর্মরত বিজিবি কর্মকর্তারা জানান, মিয়ানমারের সাধারণ নির্বাচনের পর বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো তাদের সরকারের সাথে আলোচনা শুরু করে। এরই অংশ হিসাবে আরাকান লিবারেশন পার্টির সদস্যরা চলতি মাসেই আত্মসমর্পণ করার কথা। আরাকান লিবারেশন পার্টি সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন আসছে, তারাই মার্চ মাসে সারেন্ডার করবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের মানে অপারেশন কন্টিনিউয়াসলি চলছে একের পর এক। সম্প্রতি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির পক্ষ থেকে সন্ত্রাসীদের ব্যাপারে বেশ কিছু গোপন তথ্য দেওয়া হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে। এই অবস্থায় সেনাবাহিনীর সহায়তায় সীমান্তে টানা অভিযান শুরু করে বিজিবি। আমরা আমাদের এই দুটি অপারেশনের সকল তথ্যাদি বন্ধু প্রতিম দেশ মিয়ানমারকে আমরা সেটা দিয়েছি এবং তারা আমাদের যেই কর্মকাণ্ড আমরা অপারেশনাল কর্মকাণ্ড যেগুলো আমরা গ্রহণ করেছি তারা সেটাতে আশ্বস্ত হয়েছেন এবং তারা আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন। সম্প্রতি মিয়ানমার সীমান্তে দুর্গম পাহাড়ি এলাকায় 3টি বর্ডার অবজারভেশন পোস্ট স্থাপনের কাজ শেষ করেছে বিজিবি। কমল দে, সময় সংবাদ, বান্দরবান। ভোলায় মেহেদী হাসান রনি নামে এক যুবকের শরীরে শ্বশুরবাড়ির লোকজন পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সকালে চরফ্যাশন পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। রনি ও তার স্বজনদের অভিযোগ, 6 মাস আগে জুয়েনার পরিবারের অমতে তাকে বিয়ে করেন রনি। এই নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিরোধ চলছিল তার। আজ সকালে জুয়েনার সঙ্গে দেখা করতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাকে বেঁধে মারধর করে। এক পর্যায়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বজনদের। এ সময় রনির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেহেদী হাসান রনি ভোলার চরফ্যাশন পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে জানিয়েছেন স্বজনরা। কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি হওয়ার পর হ্যাঁ কি করছে, ওই একটা বোতলে পেট্রোল ছিল আর কি মনে হয়, দুটা মারছে। মারার পরে আপনার ম্যাচ ঝাড়াই দিছে, দেওয়ার পরে যা হওয়ার তা হয়েছে। ওর আম্মারে ধরে রেখে ওরে বেদরক মারছে। মারার পরে লাস্টে ঘরের ভিতরে ওর শ্বশুর বাড়ি ঘরের ভিতরে ওর শালা, ওর শ্বশুর আর মামা শ্বশুর 3জন মিলা ওর হাত ধরে বাইন্দা পেট্রোল দিয়া নিজের হাতে ম্যাচ দিয়ে জ্বালায় দিছে। পরবর্তী ওর মাছ চিৎকার বাদ করে এলাকার লোকজন এসে ওর হাসপাতালে নিয়ে আসছে। রংপুর বিভাগের 8 জেলায় গ্যাস সরবরাহের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতি। সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নাসেরের সভাপতিত্বে মানববন্ধনে জেলা রেল, নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা গ্যাস সরবরাহ সহ কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় স্থাপন, কুড়িগ্রাম ঢাকা আন্তনগর ট্রেন সার্ভিস চালু এবং রংপুর বিভাগে একটি সার কারখানা স্থাপনের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আমরা এই কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে সরকার আমাদের ন্যায়সঙ্গত দাবিসমূহ মেনে নিয়ে রংপুর বিভাগবাসীর প্রতি বৈষম্যের হাতকে দূর করে বলে যে সমতা বিরাজ করে। আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি প্রসঙ্গ। এ ঘটনায় রহস্য উদ্ঘাটন করে আগামী 30 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট এবং 75 দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে তদন্ত কমিটি। অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডক্টর ফরাস উদ্দিন। বিকেলে 3 সদস্যের প্রতিনিধি দল অর্থমন্ত্রীর হেয়ার রোডের বাসায় তার সঙ্গে দেখা করতে যান। এ সময় ফরাস উদ্দিনের সঙ্গে ছিলেন কমিটির অন্য 2 সদস্য গোকুল চাঁদ দাস ও ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। মূলত তদন্ত কাজ কিভাবে পরিচালনা করা হবে সে সম্পর্কে আলোচনা করতেই এই সাক্ষাৎ বলে জানা গেছে। গত 15 মার্চ এই তদন্ত কমিটি গঠন করা হয়। অর্থমন্ত্রীর সঙ্গে এটাই এই কমিটির প্রথম বৈঠক। আজকে মাত্র সূচনা করলাম, অর্থমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে। আমি তো আগেও বলেছি যে এটা দেশের স্বার্থে, তদন্তের স্বার্থে আগামী 30 দিন আপনাদের সঙ্গে দুঃখিত কথা বলা সম্ভব হবে। টার্মস অফ রেফারেন্সে যা যা লেখা আছে সেইভাবেই অগ্রসর। স্যার, এটার সাবস্টেন্সের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, বললে তদন্তটা ব্যাহত হবে। তদন্তের কাজ
ভিন্ন পথে চলে যাবে। কমিটিতে কি আপনারা কি স্যার আরো লোক চেয়েছেন কিনা বা আরো মনে করছেন কিনা যে দরকার? আপাতত মনে করছেন, আপাতত মনে করছেন স্যার। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে 10 পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এর মধ্যে ফেনী, নোয়াখালী সহ কয়েকটি জেলায় কেন্দ্র দখলের অভিযোগ এনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফেনীর সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর পরপরই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মামুন ও বিদ্রোহী প্রার্থী জহির উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সকাল 9টার দিকে কেন্দ্রের ভেতরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে ভোটাররা আতঙ্কে কেন্দ্র থেকে চলে যান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কেন্দ্রের ভেতর থেকে বেশ কিছু সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে। বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে বিএনপি মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কোচি সহ 4 জন কাউন্সিলরের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এদিকে নোয়াখালীর কবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি বুথ দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া ঝালকাঠি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। নির্বাচন কমিশন সচিবালয়ে দুপুরে 22 মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভোটকে কেন্দ্র করে নির্বাচনী কর্মকর্তাদের কোনো রকম গাফিলতি সহ্য করা হবে না। আমরা ভোটারদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা নির্বিঘ্নে এসে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে যান। আমরা কোনোভাবেই কোনো সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই আমরা বরদাস্ত করব না, এটা আমরা বলে দিয়েছি। তারপরে যদি কোথাও ওরা কোনো অনিয়ম দেখে এবং কেউ যদি অবহেলা করে তার কাজে এবং সিদ্ধান্ত নিতে অথবা ব্যবস্থা নিতে দেরি করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, এটা আমাদের অঙ্গীকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইজিপি। সকালে রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টার্সে নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি জানান, ইউপি নির্বাচনে র্যাব, বিজিবি, আনসার ও পুলিশের 1,80,000 সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে বলছে, আপনারা বোধহয় ইতিমধ্যে জানেন, সেইভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার নির্বাচন কেন্দ্রে অস্ত্র সহ কর্তৃপক্ষ থাকবে। সব বাহিনী মিলে আমাদের প্রায় 1,80,000 নিরাপত্তা কর্মী এই নির্বাচনে আমরা নিয়োজিত থাকবে। আমরা আশাবাদী যে আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে পারব। নির্বাচন নিরপেক্ষ হবে, অবাধ হবে। মধ্যরাতে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সব ধরনের প্রচারণা শেষ হতে যাচ্ছে, তাই ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে জেলাগুলোতে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী বুঝে নেন রিটার্নিং কর্মকর্তারা। আগামীকাল কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হবে নির্বাচনী সামগ্রী। সমর্থন আদায়ে সকাল থেকেই নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান তারা। পৌরসভার নির্বাচনের পর এবারই প্রথম দলীয় পরিচয় ও প্রতীকে ইউপি নির্বাচন হতে যাচ্ছে। দেশের 4,571টি ইউনিয়ন পরিষদে 6 ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মধ্যে প্রথম ধাপে 752টি ইউনিয়ন পরিষদের নির্বাচন 22 মার্চ। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে আছেন ইকরামুল কবির এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার পায়ারি ইউনিয়নে আছেন আমাদের রিপোর্টার হারুনুর রশিদ। প্রথমেই চলে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। ইকরাম, সজল দেশের তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর একেবারে এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে আর মাত্র একদিন পরে আগামী মঙ্গলবার অর্থাৎ 22 মার্চ সেই
নির্বাচনের সর্বশেষ প্রচারণা চলছে, আর মাত্র 5.5 ঘন্টার মতো সময় আছে প্রচারণার। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পিছনে বেশ কয়েকটি এই জনসভার জন্য চেয়ার বসানো হয়েছে। এইভাবে প্রতিটি বাজারে, এই যে সোনাতলা বাজার, কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজার, এই ধরনের যতটি বাজার আছে এই ইউনিয়ন সহ আশপাশের যতটি ইউনিয়ন, প্রত্যেকটি ইউনিয়নের সর্বশেষ একটি পথসভা হবে আজকে রাত 12টার ভিতরেই। আর সজল, আপনাকে জানিয়ে রাখছি যে সিলেটের সদর উপজেলার 8টি ইউনিয়নে আগামী মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 8টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী আছেন 40 জন এবং সদস্য, পুরুষ সদস্য আছে 72টি আসনের জন্য 359 জন এবং 24টি নারী আসনের জন্য আছে 91 জন প্রার্থী। এবং এই কান্দিগাঁও ইউনিয়নে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। তার মধ্যে নৌকা, ধানেশীষ, চশমা, আনারস এবং অটোরিকশা, এই 5টা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী মঙ্গলবার। এবং এই কান্দিগাঁও ইউনিয়নের 25,200 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সব মিলে সিলেটের যেই 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই 8টি ইউনিয়নে 2,07,370 জন ভোটার 95টি কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ঘুরেছি, বিভিন্ন তৃণমূল পর্যায়ে কথা বলেছি সবাই, এবং সব দলের সব নেতাকর্মীরা বলেছেন নির্বাচনী পরিস্থিতি অত্যন্ত শান্ত এবং অনুকূলে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই পর্যন্ত পাওয়া যায়নি। আমি নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে কথা বলেছি, উনিও বলেছেন এই পর্যন্ত কোনো ধরনের পাল্টা অভিযোগ এখন পর্যন্ত উনি পাননি। এবং পুলিশের সাথে কথা বলেছি, র্যাবের সাথে কথা বলেছি যে বিজিবি 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে আজ রাত থেকে। এবং সেই বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলছেন সিলেট অঞ্চলে সাধারণত বিজিবি আনুষ্ঠানিকভাবেই মোতায়েন করা হয়, কিন্তু সেই ধরনের কোনো পরিস্থিতি নেই যে বিজিবি মোতায়েন করা হবে বা বিজিবি নিয়ন্ত্রণ করা হবে। সবকিছু মিলেই, সব পরিস্থিতি মিলে পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সদস্যরা এখানে মোতায়েন থাকবে। যারা ভোটার আসবে সেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য, যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে তা দেখভাল করার জন্য আইন শৃঙ্খলা যারা নিয়োজিত আছেন তারা দেখবেন। সবকিছু মিলে বলা যায় শান্তিপূর্ণ পরিবেশে আগামী 22 তারিখ সিলেটের নির্বাচন অনুষ্ঠিত হবে। সজোর এ ছিল সিলেটের 8টি ইউনিয়নের নির্বাচনী সর্বশেষ পরিস্থিতি। এবার আমি একটু চলে যাব ময়মনসিংহের ফুলপুরে, আছে আমাদের সহকর্মী হারুনুর রশিদ, সেখান থেকে জানাবে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ইকরাম। আসলে সিলেটের মতো ময়মনসিংহেরও একই অবস্থা, এখানেও সর্বশেষ প্রচারণায় ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। আমরা দেখেছি যে ময়মনসিংহের এবার ফুলপুর ইউনিয়নে প্রথম ধাপে 22 মার্চ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে ময়মনসিংহের ফুলপুর উপজেলার 10টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই 10টি ইউনিয়নে যারা চেয়ারম্যান এবং সাধারণ সদস্য বা সংরক্ষিত সদস্য পদে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা মাঠ চষে বেড়াচ্ছেন। আপনারা জানেন যে আসলে আজ মধ্যরাত থেকেই শেষ হবে প্রচারণা, আনুষ্ঠানিক প্রচারণা শেষ হবে এবং শেষ মুহূর্তের যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু কাজে লাগানোর চেষ্টা করছেন প্রার্থীরা এবং মাঠ চষে বেড়াচ্ছেন। এবং প্রচারণা শুরু হওয়ার পর থেকে তারা সমস্ত এলাকায় চষে বেরিয়েছেন। এখন তারা দেখছেন যে আসলে শেষ মুহূর্তে কোন এলাকাগুলো বাদ পড়েছে বা কার কাছে যাওয়া হয়নি, সেই বিষয়টি তারা আমলে এনে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এখানে এবার দলীয়ভাবে স্থানীয় সরকারের এই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা হয় নাই বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সংঘাত সংঘর্ষ তেমন কোনো পরিস্থিতি আসলে এখন পর্যন্ত হয়নি। তবে বিএনপির এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা একটা আশঙ্কা করছেন যে নির্বাচনের দিন যেন ভোটটা শান্তিপূর্ণ হয়, সেই দিন যেন কোনো প্রভাব বিস্তার বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং এটা নিয়ে তারা একটা আশঙ্কা প্রকাশ করেছেন আমাদের সাথে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসন যদি ওই দিন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাহলে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আওয়ামী লীগের প্রার্থীদের সাথে কথা বলেছি, তারাও যেটা বলেছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বা সুষ্ঠু নির্বাচন গ্রহণ করতে তারা বদ্ধপরিকর রয়েছেন এবং তারা প্রশাসনকে এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে তারা আসলে সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। তো আমি একটু জানিয়ে রাখছি যে ফুলপুরের 10টি ইউনিয়ন পরিষদে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখানে চেয়ারম্যান পদে 46 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাধারণ সদস্য পদে 389 জন এবং সংরক্ষিত সদস্য পদ যেটি রয়েছে যেখানে মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে 118টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। তো সব মিলিয়ে একটা
উৎসবমুখর পরিবেশেই এই ফুলপুরের যে প্রচার প্রচারণা এই কার্যক্রম প্রায় শেষ হতে যাচ্ছে এবং প্রচার প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, ফুলপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসেন চৌধুরীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য যত ধরনের পদক্ষেপ দরকার সব পদক্ষেপই নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে, প্রতি কেন্দ্রে থাকবে মোবাইল টিম থাকবে এবং ভ্রাম্যমাণ আদালত থাকবে, ম্যাজিস্ট্রেটরা থাকবেন এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। তো সব মিলিয়ে আসলে এখানে একটা উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত সেটি বলা যাচ্ছে। আমি একটি তথ্য জানিয়ে রাখছি যে এই ফুলপুর উপজেলার 10টি ইউনিয়নের মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে 95টি এবং ভোট কক্ষ রয়েছে 597টি এবং অস্থায়ী ভোট কক্ষ রয়েছে 448টি। প্রতিটি ভোট কেন্দ্রেই আসলে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। আমি ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররাও আসলে আশা করছেন যে এই প্রচারণার সময় যেভাবে শান্তিপূর্ণভাবে ফুলপুরে প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে ভোটের দিনও সেভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে উৎসবমুখর পরিবেশে, সেটাই ভোটাররা আশা করছেন। আর ভোটাররা বলছেন যে আসলে এবার দলীয় নির্বাচন হলেও যারা দল থেকে প্রার্থী হয়েছেন বা সাধারণ স্বতন্ত্র থেকে যারা প্রার্থী হয়েছেন তারা আসলে বিচার করছেন যে এখানে দলের চেয়ে ব্যক্তিকেই তারা প্রাধান্য দিচ্ছেন, যে ব্যক্তি তাদের উন্নয়নে কাজ করতে পারবে, যারা তাদের কথা রাখবে এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, ইউনিয়নের উন্নয়ন হবে, এরকম প্রার্থীকেই আসলে তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে এই ছিল ফুলপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সজল। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন প্রথমে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজার থেকে আমাদের সহকর্মী ইকরামুল কবির এবং পরবর্তীতে ময়মনসিংহের ফুলপুর উপজেলার পায়ারি ইউনিয়ন থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। ঝালকাঠিতে বোমা বিস্ফোরণে 3 জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আমিনুল জানায় বিকেলে ঝালকাঠির সদরের কীর্তিপাশা ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী শুক্কুর মোল্লার পক্ষে কাজ করছিলেন তিনি। এ সময় নির্বাচনী প্রতিপক্ষের লোকজন রুলসি এলাকায় বোমা হামলা চালায়। এই ঘটনায় তার 2 স্বজনও আহত হন। আমার শ্বশুর শুক্কুর মোল্লার সাপোর্ট টানে আর কি, নৌকা মার্কা সাপোর্ট টানে। তো ওই বিদ্রোহী পেটি রহিমের সাথে সকালে একবার দাবরাদাবরি হয়েছে, ওই তার লোকের মারছে। আমি আর জানি, আমি দুপুরে আসছি, লঙ্গি পড়ছি, গোসল করতে যাব। এই সময় সিঁড়িতে বসে আসছি, 2টা মোটর সাইকেলে দূরেতে দাম বোম মারিয়ে চলে গেছে। ফেনী শহরের মধ্যম রামপুর এলাকায় 3.5 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। স্বজনরা জানায় শনিবার বিকেলে মেহেদী শিশুটিকে পড়ানোর কথা বলে নিয়ে যায়। তবে বেশ কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে খুঁজতে শুরু করেন মা। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে জঙ্গলে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ সময় শিশুটির স্বজনদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বাড়ি থেকে মেহেদীকে আটক করে। মেহেদী হাসান ফেনীর আল জামিয়াতুল ফালিয়া কামিল মাদ্রাসার 7ম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আত্মীয় স্বজনরা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মেয়েটা আমার পাশে আসলো, মানে আমি নামাজ উজু করতে গেছি, জামু এমন সময় আমার মেয়েটা আচ্ছায় ধরে গেছে, নিয়ে যায় পাশের এক জঙ্গলের ভিতরে এই ঘটনা ঘটায়। নরবসুর আমরা সবাই ফাঁসি চাই, ওই ভবিষ্যতে যেন মানে ওই ধরনের এই কাজ না করতে পারে। পুলিশ জানায় এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন। দর্শক আসামি মেহেদী হাসান কে আমরা তাৎক্ষণিকভাবে ওই এলাকা অভিযান পরিচালনা করতে সক্ষম হই। এই ভিকটিমের বাবার ইতিমধ্যে থানায় এই আসামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগের প্রেক্ষিতে আমরা সমস্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি। এদিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয় ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। বমি করছে, জ্বর আসছে, বাচ্চাটার কন্ডিশন, ছোট বাচ্চা খুবই টেন্স। আমরা সব রকমের চিকিৎসা দিয়ে রাখছি, কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে আমরা চিটাং মেডিকেল কলেজে রেফার করছি। আইনের ফাঁকফোকরে এ ধরনের অপরাধীরা যেন পার পেয়ে না যান এমন দাবি স্থানীয়দের। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। গাইবান্ধায় এক গার্মেন্টস কর্মী ধর্ষণের মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে সদর উপজেলার কুমারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। স্বজনদের অভিযোগ, গত 18 মার্চ রাতে ফুফুর বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন নির্যাতিতা গার্মেন্টস কর্মী। পরে রাস্তায় নির্জন একটি স্থানে তার উপর হামলা চালায় বখাটে শরীফুল, লিমন ও মানিক। পরে রাতে একটি বাড়িতে নিয়ে আবারও তার উপর নির্যাতন চালানো হয়। এই ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে সদর থানায় মামলা করলে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। মেয়েটির অভিযোগের প্রাপ্তিতে আমরা বিশেষ অভিযান চালিয়ে ইতিমধ্যে আসামি মানিক এবং আশ্রয়দাতা আলমগীরকে অ্যারেস্ট করি। মেয়েটির মেডিকেল পরীক্ষা কার্যক্রম আমরা প্রস্তুতি নিচ্ছি এবং বাকি আসামিদেরকে ধরপাকড়ের প্রচেষ্টা চলছে। টি-20 বিশ্ব আসরের খবর। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে আগামীকাল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের স্বাদ নেয়া দুদলের জন্যই এটি বাঁচা মরার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে অনুশীলন শেষে টাইগার অধিনায়ক নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছেন পেসার মুস্তাফিজুর রহমান। আইসিসি বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করলেও আজ টাইগারদের সঙ্গে নেটে অনুশীলন করেছেন আরাফাত সানি। নিজেকে ফিরে পেতে নেটে বাড়তি মনোযোগী ছিলেন মুশফিকুর রহিম, সৌম্য সরকাররা। অনুশীলন ঐচ্ছিক হলেও মুস্তাফিজ ও তাসকিন ছাড়া উপস্থিত ছিলেন সব ক্রিকেটার। কিছুটা দেরিতে হলেও অনুশীলনে যোগ দেন অধিনায়ক মাশরাফি। আর শেষ মুহূর্তের অনুশীলনে ব্যাটিং বোলিং এর সঙ্গে ফিল্ডিং নিয়ে বাড়তি সচেতন ছিলেন টাইগাররা। আর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক জানালেন, তাসকিনের নিষেধাজ্ঞা এলোমেলো করে দিয়েছে সব পরিকল্পনা। Australia is one of the best side in that format, so we are looking forward. আমাদের টিম obviously খুব মেন্টালি খুব ভালো অবস্থায় না, এটা সবাই বুঝতে পারবেন, কিন্তু আমরা অবশ্যই মাঠে নামবো। কতটুকু স্পিড নিয়ে যতটুকু আমরা আগের ম্যাচে নেমেছিলাম আমরা সেটা চেষ্টা করবো অবশ্যই। Our bowling is getting weak and now batters have to take the all pressure. We have to still work as a combine. নতুন যারা আসছে তাদের পরে আমি প্রেশার ক্রিয়েট করতে চাই না। আমি চাই যে তারা মাঠে নামুক এবং এনজয় করুক খেলাটাকে। কামিং আফটার ইনজুরি ইজ not easy, either he is world best bowler or not. So what I'm saying that even he is 20%, he have to play because we don't have any options. স্বাভাবিক প্রক্রিয়ায় না হলেও আইসিসির কর্তাদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব তাসকিনকে ক্রিকেটে ফেরানোর জোর চেষ্টা চালাবে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর আর প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সাথে আলোচনা করেছেন নাজমুল হাসান। পারলে ওয়ার্ল্ড টি-20তে তাসকিনকে ফেরাতে শেষ চেষ্টা চালাবেন বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। রিপোর্টটা পড়লাম, আমরা এখানে ওনারা সবাই এসছে, আমরা পড়লাম, পড়ে দেখে ইনস্ট্যান্টলি আমি আইসিসি সিইওকে ফোন করলাম, আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ওনাকে ফোন করলাম। দুজনের সাথে কথা বলার পরে ওনারা আবার আমাকে জানালো এখনই ওনারা লিগ্যাল মিটিংয়ে বসছে আইসিসি, আমাদের সিইও এক্সপার্টস নিয়ে বসে আমাকে জানাবে। বেসিক্যালি আমরা এখানটায় সর্বোচ্চ নর্মাল প্রসিডিউরে চিঠি দেওয়ার কথা, প্লেয়ার চিঠি দিবে, ওইটার আবার রিভিউ হবে, অ্যাপিল হবে, বহু ঝামেলা। দ্যাট ইজ আ নর্মাল প্রসিডিউর। ওটা কিন্তু আমাদের হাতে এখন আছে, অপশন চলে যায়নি, 7 দিনের সময় আছে। কিন্তু আমরা চেষ্টা করছি এই নর্মাল প্রসিডিউরের বাইরে গিয়ে কিছু করা যায় কিনা সেটা চেষ্টা করছি। সেটা সর্বোচ্চ পর্যায়ে করা হয়েছে এবং আমরা মনে করি এর চেয়ে বেশি আসলে খুব একটা করার কিছু নেই। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চুরি হওয়া $81 মিলিয়ন উদ্ধারই হবে প্রধান কাজ, দায়িত্ব নেওয়ার পর বললেন নতুন গভর্নর। এফবিআই এর কাছে আইটি ফরেনসিক সহযোগিতা চাইল সিআইডি। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা চাইলেন আইজিপি। দেশে আর কেউ গৃহহীন থাকবে না বললেন প্রধানমন্ত্রী। জমি স্বল্পতার কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব বহুতল ভবন নির্মাণে স্থপতিদের প্রতি আহ্বান। আদালত অবমাননায় 2 মন্ত্রীকে আবারও আদালতে যেতে হবে 27 মার্চ। শুনানিতে প্রধান বিচারপতি বললেন, মীর কাসেমের মামলা থেকে তিনি সরে গেলে দেশে দাঙ্গা বেঁধে যেত। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বেঙ্গালুরুতে টাইগারদের অনুশীলন। বিশ্ব আসরেই তাসকিনকে দলে ফেরাতে তোড়জোড় বিসিবি। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।